প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের এই সময়ের ক্লাসটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সঙ্গে। ইতিমধ্যে তোমরা আরেকটি নোটিশ দেখেছো, অন্যান্য ইয়ারে যারা শিক্ষার্থীরা আছো, যে বিষয়টি আজকে পড়াবো সেই বিষয়টি মাস্টার্স প্রথম পর্বের সিলেবাসেও আছে, পাশাপাশি মাস্টার্স শেষ পর্বে যারা তোমরা অধ্যয়নরত আছো তাদেরও ব্যবহারিকে এই বিষয়টা পড়তে হয়। এমনকি যারা অনার্স থার্ড ইয়ারে আছো তাদেরও ব্যবহারিক প্রশিক্ষণ আছে, সেখানেও আমরা এই বিষয়টি আলোচনা করি। কাজেই দ্বিতীয় বর্ষের সঙ্গে মাস্টার্স প্রথম পর্ব, মাস্টার্স শেষ পর্ব এবং তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীরাই এই ক্লাসটি দেখতে পারো। আমরা আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মনোবিজ্ঞান অভিক্ষণ কোর্সটি পড়াই, এবং এই কোর্সের ইতিমধ্যে গত সপ্তাহে আমি একটি পুনরালোচনামূলক ক্লাস নিয়েছি। আজকের ক্লাসটি তৃতীয় ক্লাস। সেখান থেকে আমরা একটু দেখে নেই আজকের ক্লাসে আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব অভিক্ষার নির্ভরযোগ্যতা পরিমাপের পদ্ধতিগুলো, এবং সেখানে পাঠের উদ্দেশ্য হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিক্ষায় নির্ভরযোগ্যতা পরিমাপ পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ধারণা তৈরি হবে, এবং নতুন অভিক্ষায় কিভাবে নির্ভরযোগ্যতা পরিমাপ বা যাচাই করা যায় সে বিষয়েও হাতে কলমে আমরা কাজ করতে আগ্রহী হব। আজকের পাঠ, আজকে আমরা অভিক্ষায় নির্ভরযোগ্যতার যে সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব, এবং অভিক্ষার নির্ভরযোগ্যতা পরিমাপের যে পদ্ধতিগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই পাঠের শিক্ষণ ফল অভিক্ষায় নির্ভরযোগ্যতার সংজ্ঞা বলতে পারবে, অভিক্ষার বৈশিষ্ট্য হিসাবে নির্ভরযোগ্যতা সম্পর্কে আমরা ধারণা ব্যাখ্যা করতে পারবে, এবং অভিক্ষার নির্ভরযোগ্যতা পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। এই তিনটি হচ্ছে আজকের ক্লাসের শিক্ষণ ফল। আমরা একটু ফিরে দেখি গত ক্লাসের পাঠ। আমি গতদিনই বলেছিলাম এই বিষয়টিতে যে বিষয়গুলো গত ক্লাসে পড়িয়েছি পুরো কোর্সটি বলা যায় সেগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। কাজেই আমরা যদি একটু গত ক্লাসটা খুব সংক্ষেপে একটু দেখে আসি তাহলে আজকের পাঠটি বুঝতে তোমাদের আরেকটু সহজ হতে পারে। আমরা একটু ফিরে দেখি সেই গত ক্লাসগুলো। আমরা পড়েছিলাম অভিক্ষা বা টেস্ট বা মনোবৈজ্ঞানিক অভিক্ষা। খুব সহজ কথায় বলেছিলাম, সাধারণভাবে যা দিয়ে বা যার সাহায্যে মৌলিক মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকেই বলেছি আমরা অভিক্ষা। আমরা বিজ্ঞানী গেনিয়ান আস্টেসের সংজ্ঞা করেছি, সেই সংজ্ঞার মধ্য দিয়ে আমরা অভিক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করেছি। আরেকজন বিজ্ঞানী এল.জে. ক্রোনব্যাক, সেই সংজ্ঞাটিও আমরা গত ক্লাসে পড়েছি। সর্বোপরি আমরা একটি সার্বিক সংজ্ঞায় বলেছিলাম যে ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য সমূহকে পরিমাণগতভাবে মূল্যায়নের যে পদ্ধতি সেটাকে বলেছি আমরা মনোবৈজ্ঞানিক অভিক্ষা। এই বিষয়টা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। এরকম একটি ছবি তোমরা গতদিন ক্লাসে দেখেছিলা, এবং এটি বলেছিলাম যে আমাদের যে অভিক্ষা আছে অভিক্ষার মধ্যে যে আইটেমগুলো থাকে বা পদগুলো থাকে তার একটি নমুনা পদ হিসাবে এখানে দেখিয়েছিলাম, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলাম। এই ছবিটি যদি ব্যাখ্যা করতে পারে অথবা কেউ যদি এটাকে বিশ্লেষণ করতে পারে তার মধ্য দিয়ে সেই ব্যক্তির বুদ্ধি বের হয়ে আসতে পারে, অথবা এই ছবিটা দেখেও ধারণা করা যেতে পারে কোন মানুষটার বুদ্ধি ভালো আছে, কোন মানুষটার ক্ষেত্রে অপ্রাকৃত দুর্বল আছে। ভালো অভিক্ষার বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে বিষয়গুলো হচ্ছে এই কোর্সটির একেবারে মৌলিক কতগুলো বিষয়। আমরা 8টি বৈশিষ্ট্য করেছিলাম, এখানে 4টি দেখতে পাচ্ছ, পরবর্তী স্লাইডে 4টি। এই 8টি আমরা গত ক্লাসে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনার জায়গা ছিল, এবং এই বিস্তারিত জায়গাগুলো আমরা পরপর স্লাইডে গত ক্লাসে আলোচনা করেছিলাম। 1 যৌক্তিকতা, নাম্বার 2 যথার্থতা বা ভ্যালিডিটি, নাম্বার 3 ভ্যালিডিটি, নাম্বার 4 আদর্শ মান বা নর্ম, নাম্বার 5 আদর্শায়ন, নাম্বার 6 প্রয়োগশীলতা, নাম্বার 7 পরিমিততা, এবং নাম্বার 8 সংব্যাখ্যা ও তুলনীয়তা। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে আমরা গত সপ্তাহে ক্লাসটি করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমাদের গত ক্লাসে শিক্ষণ ফল ছিল। আমরা খুব সহজভাবে সংক্ষেপে একটু সেই স্লাইডগুলো দেখে আসলাম। এবার আমরা চলে যাই আজকের বিষয়টি ঘিরে আমাদের কার্যক্রম বা আলোচনা।
একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো উপরে লেখা আছে তারিখ 1/5/2020, মে মাসের 1 তারিখ, সকাল 10টা 10, এবং দুটো ঘড়ি ওখানে আছে। দেখো দুটো ঘড়িতেই ঠিক 10টা 10ই দেখাচ্ছে। আমরা আরেকটা ছবি দেখি পরবর্তী দিনের 2 তারিখ, 2রা মে 2020, এবং এখানে দেখো ঠিক বাঁদিকের যে ঘড়িটি আছে, হাত ঘড়ি যেটি, সেটিতে কিন্তু 10টা 10ই দেখাচ্ছে, কিন্তু ডান দিকে যে ঘড়িটা আছে সেই ঘড়িটাতে কিন্তু 10টা 30 দেখাচ্ছে। আমরা কিন্তু উপরে বলেছি প্রতিদিনের কিন্তু তার সময়টা কিন্তু একই দেখিয়েছি। 1 তারিখের যে সময় দেখিয়েছি, 2 তারিখের কিন্তু আমরা 10টা 10-এর কথাই বলছি। বাম দিকের ঘড়িটাতে টাইম ঠিক থাকলেও ডান দিকের ঘড়িটাতে কিন্তু টাইমটা ঠিক নেই। আবার চলে যাই পরবর্তী দিন 3 তারিখ। এখানে কি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই আমার সামনে থাকলে তোমরা উত্তর দিতে। ঠিক বাম দিকের যে হাত ঘড়িটি আছে সেখানে যথারীতি 10টা 10ই আছে, কিন্তু ডান দিকে যে ছোট টেবিল ঘড়িটি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হয়ে গেল 9টা 30। তাহলে হাত ঘড়িতে আমরা প্রতিদিনই দেখলাম 1, 2, 3 তারিখে 10টা 10, কিন্তু ডান দিকের যে ঘড়িটি কোনোদিন দেখলাম 10টা 10, কোনোদিন দেখলাম 10টা 30, আবার সর্বশেষ 3 তারিখে এসে দেখলাম 9টা 30। এ থেকে আমরা কি ধারণা করতে পারি, বা তোমাদেরকে যদি প্রশ্ন করি তারিখ অনুযায়ী 10টা 10-এ দুটো ঘড়ি 10টা 10ই হবার কথা, কিন্তু হাত ঘড়িটির জায়গা থেকে প্রতিদিন টাইম ঠিক থাকলেও আমরা দেখলাম টেবিল ঘড়িটির জায়গায় কিন্তু টাইমটি ভিন্ন রকম দেখাচ্ছে, অথচ একই টাইম হওয়ার কথা ছিল। এরকম দুটি ঘড়ি তোমার বাড়িতে আছে, তুমি কোন ঘড়িটির উপরে তুমি নির্ভর করবে? তোমাকে প্রশ্ন করলে তুমি নিশ্চয়ই উত্তর দিতে হাত ঘড়িটি প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই কথা বলছে, কিন্তু টেবিল ঘড়িটি কিন্তু সেই কথাটি বলছে না। এখন যদি তোমাকে বলি তুমি কোনটার উপর ভিত্তি করে তুমি পরীক্ষা দিতে যাবে, কোনটার উপর ভিত্তি করে তুমি কোনো কার্যক্রম নেবে, কোনটার উপর ভিত্তি করে তোমার সমস্ত কার্যক্রমগুলো তুমি সাজিয়ে দেবে, নিঃসন্দেহে উত্তর আসবে হাত ঘড়ির টাইমটি, সেই টাইমটির উপরে নির্ভর করা যায়, সেই ঘড়িটির উপর নির্ভর করা যায়। এখান থেকে আমরা আসছি যার উপর নির্ভর করা যায় তাকে বলি আমরা নির্ভরযোগ্য, এবং সেখান থেকে আমরা চলে আসব রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। আমরা আজকে পড়বো, আজকের পাঠ হচ্ছে আমাদের অভিক্ষার নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। এবার একটু চলে যাই আমরা ঠিক নির্ভরযোগ্যতার সংজ্ঞায় আমরা কি বলতে পারি বা কিভাবে ব্যাখ্যা করা যায়। কোন অভিক্ষা একই ব্যক্তি বা দলের উপরে 2 সপ্তাহ থেকে 6 মাসের ব্যবধানে একাধিকবার প্রয়োগ করে যদি একই বা কাছাকাছি ফলাফল পাওয়া যায় তবে ওই অভিক্ষাকে বলা হবে নির্ভরযোগ্য অভিক্ষা। আমরা খুব সহজভাবে কি বললাম, একটা অভিক্ষা সময়ের ব্যবধানে বারবার প্রয়োগ করা, একই ব্যক্তির উপরে প্রয়োগ করা অথবা এক দল ব্যক্তির উপরে প্রয়োগ করা, এবং বারবার প্রয়োগ করে যদি একই ফলাফল আসে বা কাছাকাছি ফলাফল আসে তাহলে সেটাকে বলতে পারি আমরা নির্ভরযোগ্য অভিক্ষা। এখন তাহলে এখানে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন জাগে, সময়ের ব্যবধানটাই বা কেন এমন, এবং কাছাকাছি ফলাফলটা বলতেই বা আমরা কি বুঝি। আমরা একটু দেখি নেই, আরেকটি ছবি দেখতে পাচ্ছ তোমরা, রিলায়েবিলিটি বা একটি তোমরা দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছ। একটু ভেবে দেখো তো, তুমি যখন বাজারে যাও কোনো কিছু কিনতে যাও তখন নিশ্চয়ই দাঁড়িপাল্লা দিয়ে মেপে যখন তোমাকে জিনিসটি দেয়, কখন কখন তোমার মধ্যে প্রশ্ন জাগে এই দাঁড়িপাল্লাটা কি ঠিক আছে, অর্থাৎ তার উপর কি নির্ভর করা যায়, এর উপর ভিত্তি করে আমাকে যে দ্রব্যগুলো দিচ্ছে সেগুলো কি ওজন ঠিকঠাক থাকবে? তাহলে কার উপর নির্ভর করা যায়? যে সময়ের ব্যবধানে বারবার একই ফলাফল দেয়। সেই যন্ত্রটি যদি বারবার একইভাবেই কাজ করে, নির্দিষ্টভাবেই কাজ করে, যেমনটি হবার কথা ঠিক তেমন কাজটি করে, তাহলে তার প্রতি আমরা নির্ভর করতে পারি। এই কারণে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের খেয়াল রাখতে হয় আমি যা দিয়ে মেপে নিচ্ছি সেই পরিমাপকটি নির্ভরযোগ্য কিনা। আজকে কিন্তু আমরা সেই বিষয়টি করছি, অভিক্ষা, যে অভিক্ষা দিয়ে আমরা মাপি, কি মাপি? মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপি। সেই মাপকটার উপরে নির্ভর করা যায় কিনা। আমাদের ক্লাসের পাঠ কিন্তু আজকে সেই অভিক্ষার নির্ভরযোগ্যতা। তাহলে অভিক্ষা কি সেটা তোমরা বুঝেছো, অভিক্ষার মধ্যে কি থাকে, সেখানে নিশ্চয়ই কতগুলো আইটেম থাকে, কতগুলো পদ থাকে। ধরে নাও একটা অভিক্ষা যেখানে 100টা পদ আছে বা 100টি আইটেম আছে, এই 100টি আইটেম প্রয়োগ করেই কিন্তু আমরা দেখতে চাই তোমার সেই মৌলিক মানসিক বৈশিষ্ট্যটা। এখন প্রশ্ন হচ্ছে যা দিয়ে আমি মাপবো সেই 100 প্রশ্নের সমষ্টি মিলে যদি একটা অভিক্ষা হয়ে থাকে তাহলে সেই অভিক্ষাটা, সেই মাপকটা নির্ভরযোগ্য কিনা এটাই আমরা দেখতে চাই।
সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। যা দিয়ে মাপবো তার উপরে কতটুকু নির্ভর করা যায়। নির্ভরযোগ্যতা মাপার জন্য কিন্তু বিজ্ঞান ভিত্তিক ভাবে কতগুলো পদ্ধতির কথা বলা আছে। সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখে নেই। তোমরা একটু যদি তোমাদের স্লাইডের দিকে তাকাও তাহলে দেখতে পারবে অবীক্ষণ, পুনরবীক্ষণ, নির্ভরযোগ্যতা, অথবা বলেছি টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি। এই গেল 1 নাম্বার। নাম্বার 2 গেল সাদৃশ্য বা সমান্তরাল অবীক্ষণ নির্ভরযোগ্যতা, অর্থাৎ ইকুইভ্যালেন্ট অর প্যারালাল টেস্ট রিলায়েবিলিটি। নাম্বার 3 বলেছি খণ্ডিতার্থ বা সমদ্বিখণ্ড অবীক্ষণ নির্ভরযোগ্যতা, অথবা স্প্লিট হাফ রিলায়েবিলিটি। নাম্বার 4 অন্তঃপদীয় সংগতিমূলক নির্ভরযোগ্যতা বা ইন্টার আইটেম কনসিস্টেন্সি রিলায়েবিলিটি। এই 4টি পরিমাপ পদ্ধতি আছে নির্ভরযোগ্যতা মাপার। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব যতটা সম্ভব এই পদ্ধতিগুলো আলোচনা করবার। এখানে একটু বলে রাখি, আমাকে একটু ভাবতে হয়েছে। এগুলো একবার তোমাদের কাছে আলোচনা করেছিলাম, আগেই বলেছি বিষয়টা একটু টেকনিক্যাল, একটু বুঝতে অনেক সময় তোমাদের কাছে একটু কঠিন মনে হয়। তারপরেও আজকের ক্লাসকে একটু নতুন ভাবে সাজাবার চেষ্টা করেছি। যেহেতু এই কার্যক্রমগুলো 2 ওয়ে প্রসেসে হচ্ছে না, 1 ওয়ে, তুমি আমার সামনে নেই, প্রশ্ন করার সুযোগ নাই, সঙ্গত কারণেই আমাকে নতুন করে স্লাইডগুলো সাজাতে হয়েছে। ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, ভেবেছি কিভাবে আরো স্লাইডগুলোকে ভেঙে ভেঙে তোমরা আমার সামনে অনুপস্থিত থাকলে বুঝতে পারো কিভাবে আরো বেশি ছবি নিয়ে আসা যায়। এই কারণেই ঠিক এর আগে আমি প্রায় 20টি স্লাইড নিয়ে তোমাদের এই ক্লাসটা নিয়েছিলাম। আজকে তার বিপরীতে কিন্তু আমি 50টা স্লাইড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার বিশ্বাস আমরা যদি একটু মনোযোগ দিতে পারি তাহলে দূরে থেকেও এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমার বিশ্বাস তোমরা অনেকটাই হয়তো ধরতে পারবে। প্রথম পদ্ধতি নিয়ে কথা বলি। প্রথম পদ্ধতিতে বলেছি আমরা অবীক্ষণ, পুনরবীক্ষণ, নির্ভরযোগ্যতা, টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি। তাহলে এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা যদি কোনো ব্যক্তির উপরে অবীক্ষাটা প্রয়োগ করে দেখতে চাই যে অবীক্ষাটি আসলে নির্ভরযোগ্য কিনা, অথবা একটি অবীক্ষা যখন তৈরি করা হয় তখন নিশ্চয়ই পরিমাপ করে দেখতে হয় অবীক্ষাটি নির্ভরযোগ্য কিনা। সেই জায়গা থেকে আমরা কিভাবে দেখি তার একটি পদ্ধতি হিসাবে এখানে 1 নাম্বার পদ্ধতি বলছি অবীক্ষণ, পুনরবীক্ষণ। আমরা যদি বলি টেস্ট, রিটেস্ট, তাহলে একটা অবীক্ষা যখন একবার প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলতে পারি অবীক্ষণ। সেই অবীক্ষাটা যদি আরেকবার সেই ব্যক্তির উপরে প্রয়োগ করা হয় সেটাকে বলতে আমরা পুনরবীক্ষণ, অর্থাৎ টেস্ট, রিটেস্ট। এই নাম থেকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি একটি অবীক্ষা একবার প্রয়োগ করা হবে একই ব্যক্তির উপরে অথবা এক দল ব্যক্তির উপরে, এবং একটা নির্দিষ্ট সময় ব্যবধানে ওই অবীক্ষাটি আবার সেই ব্যক্তিটি অথবা সেই দলের উপরই প্রয়োগ করা হবে। ব্যক্তি বলতে তাদেরকে আমরা বলতে পারি তারা অবীক্ষার্থী, এবং এই 2 সময় ব্যবধানে যদি তাদের উপরে প্রয়োগ করা হয় তাহলে নিশ্চয়ই দুবার দুটি ফলাফল পাওয়া যাবে, এবং এই 2 ফলাফলের মধ্যে আমরা দেখতে চাই তাদের মধ্যে একটি অনুবন্ধ বা সহসম্পর্ক বা কোরিলেশন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বলতে পারি এই অবীক্ষাটা হচ্ছে নির্ভরযোগ্য, এবং যদি অনেক বেশি উচ্চ মানের হয়ে থাকে অনুবন্ধের মানটি তাহলে অনেক বেশি নির্ভরযোগ্য এটাকে বলা যাবে। সময়ের একটি কথা বলা হচ্ছে 2 সপ্তাহ থেকে 6 মাস। তাহলে আমাদের এখানে সময়ের একটা বিষয় বিবেচনা করতে হচ্ছে যে একটা অবীক্ষা একবার প্রয়োগ করার পরে অন্ততপক্ষে 2 সপ্তাহ পরে আরেকবার প্রয়োগ করব, অথবা একবার প্রয়োগ করার পরে 2 সপ্তাহ থেকে 6 মাসের ব্যবধানে আরেকবার প্রয়োগ করা, বা একাধিকবার প্রয়োগ করা, বা 2 বা ততোধিকবার প্রয়োগ করা। বারবার প্রয়োগ করে যে ফলাফলগুলো আসবে এদের মধ্যে আমরা দেখতে চাই অনুবন্ধ বা সহসম্পর্ক। যদি থাকে তাহলে আমরা বলতে পারি অবীক্ষাটা নির্ভরযোগ্যতা আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একটাই অবীক্ষা সময়ের ব্যবধানে একই ব্যক্তির উপরে অথবা একদল ব্যক্তির উপরে বারবার প্রয়োগ করা। একবার প্রয়োগ করতে বলছে অবীক্ষণ, আরেকবার প্রয়োগ করতে বলছে পুনরবীক্ষণ। এভাবে বারবার প্রয়োগ করে যে বারবার ফলাফলগুলো আসবে তাদের মধ্যে একটি অনুবন্ধ বা সহসম্পর্ক আমরা দেখতে চাই। এই দেখার মধ্য দিয়ে আমরা বের করতে চাই অবীক্ষাটি নির্ভরযোগ্য কিনা। এখানে নিশ্চয়ই কথা আসতে পারে যে 2 সপ্তাহ থেকে 6 মাস কেন? একটি অবীক্ষা একবার প্রয়োগ করার পরে আরেকবার প্রয়োগ করতে গেলে যদি সময় ব্যবধানটি সকাল আর বিকাল হয় বা 1 দিন 2 দিন পরে হয় তাহলে এমনটি হতে পারে আগের ফলাফলের তুলনায় পরের ফলাফলটি একটু বেশি হতে পারে। কারণ একই প্রশ্নপত্র দিয়ে একটি অবীক্ষা সেটি আরেকবার অল্প সময়ের ব্যবধানে যখন প্রয়োগ করা হবে তখন প্রথমবার ব্যক্তি যে স্কোরটি করেছে পরবর্তী স্কোর বেড়ে যাবে। এই কারণেই, কারণ তার আগের যে অনুশীলনটা হয়ে গেছে সেখান থেকে তার মাথায় কিছু রয়ে গেছে,
পরবর্তীতে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সে পরে যখন সেই প্রশ্ন দিয়ে আরেকবার উত্তর দিতে যাচ্ছে, সেখানে কিন্তু আগের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে পরেরটায় ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে অল্প সময়ের ব্যবধান হলে সমস্যা, অন্তত পক্ষে বলেছে 2 সপ্তাহ। আবার 6 মাসের বেশি, এখানেও দেখো একটু বাধা আছে, যে অনেক সময় দেখা যায় কি যে আজকে একটি অভিজ্ঞতা প্রয়োগ করলে পরে তোমার ভিতরে যে সাফল্যাঙ্ক বা স্কোরগুলো আসলো, সেটি যদি অনেক সময় পরে হয়, সেটি 1 বছর 2 বছর পরে, তার নিশ্চয়ই সময়ের ব্যবধানে একজন ব্যক্তির তার নানা রকম অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়, তার নানা রকম বিকাশ সাধিত হয়, তার বিকাশ সাধন হয়ে থাকে। সঙ্গত কারণে প্রথমবারের যে ফলাফল এবং 1 বছর 2 বছর পরের যে ফলাফল, এই ফলাফল কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে ব্যক্তির মানসিক পরিপক্কতা বা অভিজ্ঞতা বাড়ার পরিপ্রেক্ষিতে কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে অভিজ্ঞতা হয়তো ঠিক আছে, কিন্তু যার উপরে প্রয়োগ করা হচ্ছে তার অভিজ্ঞতা অথবা তার অন্যান্য মানসিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তনের কারণে হচ্ছে। এর জন্য নিশ্চয়ই আমরা অভিজ্ঞতাকে আমরা দুর্বল ভাবতে পারি না। এই কারণেই বলেছে 2 সপ্তাহ থেকে 6 মাসের ব্যবধানে যদি প্রয়োগ করি, তাহলে দেখা যাবে 6 মাসের কাছাকাছি সময়ে ব্যবধানে কিছুটা পরিবর্তন হয়, তবে এই পরিবর্তনটা নিশ্চয়ই খুব অল্প মাত্রায় হবে বলেই মোটামুটি একটা সময় বলা হচ্ছে 2 সপ্তাহ থেকে 6 মাসের ব্যবধান। এভাবে আমরা একটা অভিজ্ঞতা একবার প্রয়োগ করব, আরেকবার প্রয়োগ করব, এবং দুটোর মধ্যে আমরা অনুবন্ধ বা সহসম্পর্ক করব। এই ছিল আমাদের অভিক্ষণ পুনরীক্ষণ পরীক্ষার সংক্ষেপে কথা। আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনায় যাই, এটার ক্ষেত্রে দেখো একটি ছবি দেখতে পাচ্ছ। টেস্ট বলে ঠিক মেজার পরিমাপক দাঁড়িপাল্লা দিয়ে নিশ্চয়ই আমরা মাপি। তাহলে কি করেছি, একবার মেপেছি, টাইম 1, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সময়ের ব্যবধানে আবার কি করেছে, আবার মাপা হয়েছে। এই মাপার পরিপ্রেক্ষিতে এই দুটো মাপ যদি একই রকম হয়, কাছাকাছি হয়, অথবা উচ্চ মানের ধনাত্মক সহসম্পর্ক থাকে, তাহলে তাকে বলবো আমরা নির্ভরযোগ্য। তাহলে এই ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছি, একবার মাপা হলো, সময় ব্যবধানে আবার মাপা হলো। 2 পরিমাপকের মধ্যে যদি একটা মিল থাকে, কাছাকাছি হয়, তাহলে বলেছি আমরা অভিজ্ঞতা নির্ভরযোগ্য। আরেকটু জেনে নেই, অভিক্ষণ পুনরীক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে আসলে আমরা কি জানতে চেষ্টা করি। আমরা দেখতে চেষ্টা করি অভিজ্ঞতার ফলাফলের মধ্যে স্থায়িত্ব আছে কিনা, যে ফলাফলটা পাওয়া গেল সেটা আবার সময় ব্যবধানে সেটি হয় কিনা, স্থায়ী হয় কিনা। সময় ব্যবধানে ব্যক্তির পরিমাপ কতটুকু অপরিবর্তিত বা স্থায়ী থাকে, পরিবর্তন হতে পারে, আমরা নানা কারণে সামান্য কিছু পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনটা আসলে কতটুকু হচ্ছে, এটাও নিশ্চয়ই আমরা একটি বিবেচনায় নিয়ে আসতে চাই। সময়ের গতিতে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহের মধ্যে কিছু পরিবর্তন ঘটা সত্ত্বেও অভিক্ষারটি একই রকম পরিমাপ দেয় কিনা। মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কিছু পরিবর্তন হবে একটা সময় গড়ালে পরে, কিন্তু তারপরেও আমরা দেখতে চাই যে একটা সময়ের পরিপ্রেক্ষিতে যে পরিবর্তনটুকু হলো তার একটি নিদর্শন এখানে আছে কিনা। এই বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়ে আসতে চাই অভিক্ষণ পুনরীক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে। আরেকটু ঢুকে যাই আমরা অভিক্ষণ পুনরীক্ষণ পদ্ধতির মধ্যে। তোমরা স্ক্রিনে একটু দেখো, আমি একটু চেষ্টা করেছি স্লাইডগুলো বিস্তারিত করে, যতটা তোমাদের পরবর্তীতে থাকলে পরে তোমরা দেখে উপকার পেতে পারো। কোন অভিক্ষার পুনরীক্ষণ নির্ভরযোগ্যতার মান কম হলে বুঝতে হবে যে সব গুণ বা বৈশিষ্ট্য পরিমাপ করতে চেষ্টা করা হচ্ছে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। যেহেতু নির্ভরযোগ্যতার মান কম হয়ে গেল, তাহলে নিশ্চয়ই 2 বারের ফলাফল কাছাকাছি নেই, পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেটা হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে যদি কিছু পরিবর্তন হয়, এই কারণে হতে পারে। অথবা অভিক্ষার ফলাফল এমন সব অবস্থা দ্বারা প্রভাবিত হচ্ছে যেগুলো পরিবর্তনশীল। আর অন্য কোনো কারণেও একাধিকবার প্রয়োগের ফলাফলে পার্থক্য আসতে পারে। যখন দেখবো যে না, আসলে সময় ব্যবধান না, অথবা ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন আসছে, এই কারণে না, তা সত্ত্বেও অভিক্ষার 2 বারের ফলাফলের মধ্যে পার্থক্য চলে আসে, তখন আমাকে ধরে নিতে হবে নিশ্চয়ই অভিক্ষার নির্ভরযোগ্যতার মধ্যে কিছু দুর্বলতা আছে, অথবা যে বিষয়গুলো ন্যূনতম আমরা বিবেচনায় নিয়ে আসি তার বাইরে অন্য কোনো কারণে যদি অভিক্ষার নির্ভরযোগ্যতার 2 বারের ফলাফলের মধ্যে আমরা সামঞ্জস্যতা বা সহসম্পর্ক না পাই, তাহলে ধরে নেওয়া হবে অভিক্ষাটার নির্ভরযোগ্যতা ঠিক মতো নেই। এইগুলো আমাদের মোটামুটি সংক্ষেপে একটু বলে আসার কথা, যে অভিক্ষণ পুনরীক্ষণ পদ্ধতি বা 1 নাম্বার পদ্ধতিটা বলতে আমরা কি বুঝি। এবার একটু দেখে নেব আমরা যে এই পদ্ধতির কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। তার আগে একটু বলে রাখি, প্রত্যেকটি পদ্ধতির সুবিধা অসুবিধা আছে। এই সুবিধা অসুবিধাগুলো একটু আলোচনা করতে গেলে আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হয় অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে আসলে কি বলা আছে, তার সঙ্গে তুলনা করে আসলে সুবিধা অসুবিধার জায়গাগুলো
আমি প্রথমে একবার প্রত্যেকটায় ধারাবাহিকভাবে সুবিধা সুবিধা বলে যাব, আমি শেষে এসে আবার তোমাদের একটু তুলনামূলকভাবে আলোচনা করবার চেষ্টা করব তিনটি পদ্ধতির মধ্যে, বিশেষ করে প্রথমত যে তিনটি পদ্ধতি আছে এই তিনটি পদ্ধতির মধ্যে তুলনা করব। আমরা অবীক্ষণ পুনরীক্ষণ পদ্ধতির সুবিধার মধ্যে বলেছি এই পদ্ধতিটি অপেক্ষাকৃত সহজতর, এটি গণনার মধ্যে জটিলতা অপেক্ষাকৃত কম আছে অন্য পদ্ধতির তুলনায়। নাম্বার 2 বলেছি সুবিধা, সব অপেক্ষার ক্ষেত্রেই এই নির্ভরযোগ্যতা গণনা করা সম্ভব, অর্থাৎ অপেক্ষা নানা রকম আছে, বিভিন্ন ধরনের অপেক্ষা আছে, সব অপেক্ষারই নির্ভরযোগ্যতা গণনা করতে হয়, এটার মধ্য দিয়ে কিন্তু খুব সহজভাবেই সেটি পরিমাপ করা সম্ভব হয়। এখানে অনেক ক্ষেত্র আছে যেখানে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয় না। আমরা একটু ক্ষেত্রগুলো দেখে নেব, আর অন্য পদ্ধতিগুলো আলোচনা করলে তোমাদের এই বক্তব্যগুলো আরো একটু পরিষ্কার হবে বলে আমার বিশ্বাস, কারণ সব জায়গায় সব পদ্ধতি ব্যবহার করা যায় না। তবে এই পদ্ধতিটির বাড়তি কিছু সুবিধা আছে, অনেক সময় অনেক জায়গায় প্রয়োগ করার সুবিধা আছে। আর একটু সুবিধা আমরা একটু অন্যভাবে দেখে আসি। দেখো, বিজ্ঞানী বলেছেন যে যখন সময় এবং অর্থের অভাবে অপেক্ষার দুটি বিকল্প রূপ তৈরি করা সম্ভব হয় না, আমরা আরেকটি পদ্ধতি যখন আলোচনা করতে যাব তখন দেখা যাবে যে দুটো অপেক্ষা তৈরি করে নিতে হচ্ছে। একটা অপেক্ষা সেটার মতো করে আরেকটি অপেক্ষা তৈরি করা অনেক কঠিন কাজ, কিন্তু এই যে পদ্ধতিটি আলোচনা করলাম এটা দিয়ে নিশ্চয়ই বুঝেছো অপেক্ষা আমাদের একটা অপেক্ষায় সময়ের ব্যবধানে শুধু প্রয়োগ করা। তাহলে দেখো, যখন সময় এবং অর্থের অভাবে দুটি বিকল্প রূপ তৈরি করা সম্ভব না, একটা অপেক্ষা তৈরি করতে নিশ্চয়ই বুঝতে পারো একটা সময় সাপেক্ষ ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, আর দুটো তৈরি করতে গেলে নিশ্চয়ই তার দ্বিগুণ সময় লাগতে পারে, অর্থের দিক থেকে দ্বিগুণ খরচ হতে পারে, তাহলে নিশ্চয়ই সেটা একটু কঠিন কাজ। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পদ্ধতি কিন্তু একটাই যেহেতু অপেক্ষা একটা সুবিধা। খ নম্বরে বলেছে যে স্মৃতির ফলে দ্বিতীয়বারে অপেক্ষায় তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। কখন পড়বে না আমরা একটু আগে বলেছি, একটা অপেক্ষা যদি সময় ব্যবধানে প্রয়োগ করি, সময় ব্যবধানটা যদি খুব অল্প হয় তাহলে তো নিশ্চয়ই সকাল আর বিকালে যদি দুবার প্রয়োগ করি তাহলে নিশ্চয়ই প্রভাব পড়ে যাবে। তাহলে এই প্রভাব থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই জায়গা থেকে বলা হয়েছে যে যখন অপেক্ষায় আমরা পদের সংখ্যা 100 বা তার থেকে বেশি করব, অনেক বেশি পদ থাকলে পরে পরবর্তীতে তার যখন দ্বিতীয়বার প্রয়োগ করা হবে তখন তার স্মৃতিতে প্রভাব পড়লেও প্রশ্নের সংখ্যা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় তার মনে রাখা সবগুলো প্রশ্ন সম্ভব নাও হতে পারে। অল্প কয়েকটি প্রশ্ন হলে পরে কিন্তু মনে রাখাটা সহজ। এই কারণে বলেছে পদের সংখ্যা যদি একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সমস্যাটা দূর হতে পারে, এবং পদসমূহ মনে রাখার ক্ষেত্রে যথেষ্ট কঠিন মনে হয়। কারণ হচ্ছে এটা বিবেচনা রাখতে হবে যে এমনকি পদগুলো দিলাম যে পদগুলো সকালে বিকালে অথবা একদিন দুদিন পরে প্রয়োগ করলে খুব সহজেই মনে থাকতে পারে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এই জায়গাটায় বিবেচনা রাখতে হবে পদগুলো মনে রাখার জন্য যথেষ্ট কঠিন কি। একবার অপেক্ষার পর যথেষ্ট দীর্ঘ সময় পরে দ্বিতীয়বার অপেক্ষা প্রয়োগ করা হয়। এই কারণে কি করা হয়ে থাকে, একবার প্রয়োগ করার পরে আমরা দ্বিতীয়বার যখন প্রয়োগ করতে যাই তখন আমরা 2 সপ্তাহ থেকে 6 মাসের ব্যবধান। এখানে বলেছে যে এই দীর্ঘ সময়ের ব্যাপারটা একটু বিবেচনা রেখে যদি অন্তত 2 মাস পরে আরেকবার প্রয়োগ করা হয় প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার, তাহলে অপেক্ষা প্রয়োগে কিন্তু সফলতা পাওয়া যেতে পারে। তাহলে আমরা এই জায়গাগুলোকে কিন্তু বিবেচনায় রেখে আমরা এই পদ্ধতিটাকে একটু উন্নত করতে পারি, অথবা পদ্ধতি প্রয়োগ করার সময় আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি। একটু অসুবিধাও দেখে নেই, প্রত্যেকটি পদ্ধতিরই কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। যদি অপেক্ষাটি দ্বিতীয়বার স্বল্প সময়ের ব্যবধানে দেওয়া হয় তবে দ্বিতীয়বারে স্কোর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলেছিলাম এই অপেক্ষা সময়ের ব্যবধানে বারবার প্রয়োগ করা হয়, একবার পরে যখন দ্বিতীয়বার এক প্রশ্ন দিয়ে যদি দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয় নিশ্চয়ই তার কিছু না কিছু অংশ কিন্তু মনে থাকার সম্ভাবনা থাকবে, সেইটুকু প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতির মধ্যে দিয়ে। আবার যদি বলি যে দীর্ঘ সময় ব্যবধান হয় তাহলে কিন্তু মধ্যবর্তী সময়ে অপেক্ষার্থীদের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে। এই পরিবর্তনটি স্বাভাবিক পরিবর্তন প্রক্রিয়া অথবা নতুন বিষয়বস্তু শেখা, এই দুটি কারণেও আগের থেকে পরবর্তীতে কি হতে পারে তার অধিকতর সে পরিণত হয়ে উঠতে পারে। এই জন্য বলেছি দীর্ঘ সময় যদি বিরতি হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমবারের অভিজ্ঞতা এবং দ্বিতীয়বারের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য হবে, এই পার্থক্যের কারণে কিন্তু দ্বিতীয়বারের ফলাফল বেশি আসতে পারে। নাম্বার 3 দুর্বলতা বলেছি, অনেক সময় একদল অপেক্ষার থেকে দ্বিতীয়বার পাওয়ার সম্ভাবনা থাকে না। এখন একটা অপেক্ষা নির্ভরযোগ্যতা দেখার জন্য আজকে একবার প্রয়োগ করলাম, আজ থেকে 2 মাস বা 3 মাস বা 4 মাস 5 মাস 6 মাস পরে যখন প্রয়োগ করতে যাব তখন সেই ব্যক্তিকে বা সেই একদল ব্যক্তিকে কিন্তু খুঁজে পাওয়াটা একটু কঠিন হতে পারে। তাহলে আমি যাদের প্রয়োগ করেছিলাম দ্বিতীয়বার তো তাদের উপরে প্রয়োগ করতে হবে, এত সময় ব্যবধানে সেই ব্যক্তিগুলোকে নাও পাওয়া যেতে পারে। কাজে এই পদ্ধতি এটা একটা দুর্বলতা। এই ছিল আমাদের প্রথম পদ্ধতির কিছু ভালো দিক কিছু মন্দ দিক। এবার চলে যাই আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেই দ্বিতীয় পদ্ধতি বলেছি আমরা
সাদৃশ্য বা সমান্তরাল অপেক্ষা নির্ভরযোগ্য। ইকুইভ্যালেন্ট অর প্যারালাল টেস্ট রিলায়েবিলিটি। দেখো সাদৃশ্য, সাদৃশ্য বলতে আমরা সহজ কথায় কি বুঝি? একই রকম বা সমান্তরাল, একই ভাবে চলছে। সাদৃশ্য বা সমান্তরাল অপেক্ষা বলতে বোঝায় এমন একটি অপেক্ষা যেটি কি আকৃতিগত দিক থেকে, সংগঠনগত দিক থেকে, উদ্দেশ্যের দিক থেকে, সব দিক থেকে প্রথম অপেক্ষার সঙ্গে অভিন্ন হবে, যার পদগুলো শুধুমাত্র হবে ভিন্ন। পদের বিভিন্নতা ছাড়া অপেক্ষা দুটি যদি আর সমস্ত দিক থেকে অভিন্ন হয় বা একই হয়, তাকে বলেছি আমরা সাদৃশ্য বা সমান্তরাল অপেক্ষা। অর্থাৎ একটা অপেক্ষায় ধরে নাও 100টি পদ আছে, আমাদেরকে কি করতে হবে? এই পদ্ধতির মধ্য দিয়ে যদি আমরা নির্ভরযোগ্যতা পরিমাপ করতে চাই, তাহলে এই 100টা পদের মতো করে আরো 100টা পদ বানিয়ে নিতে হবে। এবং বলা হয়েছে এই যে প্রথমে 100টা পদ নিয়ে একটা অপেক্ষা, দ্বিতীয়বার যখন আরেকটি অপেক্ষা বানিয়ে নেওয়া হলো, খুব কঠিন ভাবে কাজটি করতে হয়। প্রথম অপেক্ষার সঙ্গে দ্বিতীয় অপেক্ষার সব দিক থেকে মিল থাকতে হবে। আবার বলেছে পদ কিন্তু আবার একই হওয়া যাবে না। তাহলে একটা অপেক্ষায় ধরে নাও যে তোমার সেখানে গণিতের প্রশ্ন আছে 10টি, সেখানে ধরে নাও ভূগোলের প্রশ্ন আছে 10টি, সেখানে অর্থনীতির প্রশ্ন আছে 10টি। ঠিক এমনি ভাবে বিভিন্ন প্রশ্ন মিলে একটি অপেক্ষা 100টি প্রশ্নের সমষ্টি। দ্বিতীয় যখন আরেকটি অপেক্ষা তৈরি করতে যাব, তখনও কিন্তু ঠিক একইভাবে ওই বিষয়গুলোরই কিন্তু সমসংখ্যক প্রশ্ন থাকতে হবে। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে, ঠিক যদি মনে করে থাকি যে অর্থনীতি বিষয়ের 10টি প্রশ্ন রেখেছি প্রথম সেটে, দ্বিতীয় সেটে আমরা অর্থনীতির 10টি প্রশ্ন রাখবো, কিন্তু এই 10টি প্রশ্নের মধ্যে কিন্তু সরলতা, কাঠিন্যতার দিক থেকে একই রকম হতে হবে। একই প্রশ্ন হবে না বটে, কিন্তু সহজ বা কাঠিন্যতার দিক থেকে একই রকম হতে হবে। এই কারণেই বলেছে একটা অপেক্ষার পরে যখন আরেকটি অপেক্ষা তৈরি করতে যাব, তখন আমাদের সব দিক এক হতে গেলে তার আকৃতিগত, সংগঠনগত, উদ্দেশ্যগত সব দিক দিয়ে কিন্তু মিল থাকতে হবে। শুধুমাত্র আলাদা আলাদা ভাবে দুটো প্রশ্নের সেট হবে। তোমরা সহজভাবে বুঝবে। মাঝে মাঝে আমরা দেখি না বিভিন্ন নিয়োগ পরীক্ষা অথবা বিসিএস পরীক্ষায় দেখবা যে প্রশ্নের সেট থাকে, একাধিক সেট থাকে, ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট। এই যে সেটগুলো থাকে, এই সেটে প্রত্যেকটা সেটে সমসংখ্যক প্রশ্ন থাকে। নিশ্চয়ই প্রত্যেকটা সেটে একই প্রশ্ন থাকে না, কিন্তু বিবেচনায় তাদের রাখা হয় বা রাখতে চেষ্টা করে যে একই ধরনের প্রশ্ন বলতে একই প্রশ্ন না, কিন্তু দুর্বলতা অথবা সবলতা অথবা কাঠিন্যতা বা সহজ অথবা বিষয়বস্তুগুলোকে যদি মিল থাকে, এমনিভাবে অভিন্ন দুটি প্রশ্নপত্র দিয়ে দুটি অপেক্ষা তৈরি করা হয়। এবং এই দুটি অপেক্ষা কি করা হয়? দুটি অপেক্ষায় একই দলের উপরে প্রয়োগ করা হয়। এবং এখানে সময়ের ব্যবধানে প্রয়োগ করার সুযোগটি আছে, এবং দুবার প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে দুবার যে ফলাফলটি পাওয়া যাবে, এই দুবারের ফলাফলের মধ্যে যদি উচ্চমানের ধনাত্মক সহসম্পর্ক থাকে বা অনুবন্ধ থাকে, তাহলে আমরা তাকে বলতে পারি সাদৃশ্য বা সমান্তরাল অপেক্ষার নির্ভরযোগ্যতা। তাহলে আমাদের অপেক্ষা কয়টি হলো? দুটি। খুব কঠিন কাজ কিন্তু এই অপেক্ষা। একটা অপেক্ষা আছে, সেটারই তুমি নির্ভরযোগ্যতা দেখতে চাও, তোমাকে ঠিক সেটার অনুরূপ করে আরেকটি অপেক্ষা তোমাকে তৈরি করে নিতে হলো নির্ভরযোগ্যতা পরিমাপ করার জন্য। এবং আমরা অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে একইভাবে ঠিক দুটো অপেক্ষা তৈরি করে নিই। আমরা একটা ছবির দিকে একটু তাকাই। দেখো ফর্ম এ, ফর্ম বি, যেমনটা বলেছিলাম এ সেট, বি সেট, সি সেট, ডি সেট। চারটি প্রশ্ন হলে চারটি সেট, দুটি সেট দুটি প্রশ্ন হলে দুটি সেট। তাহলে আমরা প্রথমে একটি সেট প্রয়োগ করলাম, সময় ব্যবধানে নিশ্চয়ই আবার প্রয়োগ করব। দেখো এ সেট সমান সমান বি সেট ছবিতে দেখানো আছে। তার মানে সেটগুলো কিন্তু একই, প্রশ্নের সংখ্যা একই, বিষয়বস্তুগত দিক থেকে একই, অথবা সংখ্যাগত দিক থেকে অথবা কাঠিন্যতা সরলতার দিক থেকে একই। শুধুমাত্র কি করেছি আমরা? সময়ের ব্যবধানে আমরা প্রয়োগ করেছি। প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে যে দুই বস্তু ফলাফল পাওয়া যাবে, এই দুটো ফলাফলের মধ্যে যদি দেখি মিল আছে, কাছাকাছি অথবা উচ্চমানের ধনাত্মক সহসম্পর্ক আছে, তাহলে আমরা বুঝবো অপেক্ষার নির্ভরযোগ্যতা আছে। তাহলে এটাকে আমরা বলেছি সাদৃশ্য বা সমান্তরাল। সাদৃশ্য বা সমান্তরাল কেন হলো? একই রকমের দুটো অপেক্ষা, ফর্ম এ, ফর্ম বি। এমনি ভাবে দুটো অপেক্ষা তৈরি করে আমরা কি করে থাকি? নির্ভরযোগ্যতা আছে কিনা আমাদের যে অপেক্ষাটা, ধরে নাও যে ফর্ম এ হচ্ছে আমার যে অপেক্ষাটি আমার তৈরি করবার কথা, আর বি হচ্ছে আমি বিকল্প যেটি তৈরি করে নিলাম ওটার মতো করব। এখন দুটো প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে আমরা যখন ফলাফলটা পেয়ে গেলাম, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম নির্ভরযোগ্যতা আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, সত্যি সত্যি একই রকম বা কাছাকাছি ফলাফল এসছে, অতএব আমার ফর্ম এ যে অপেক্ষাটা নির্ভরযোগ্যতা দেখতে চাই, সেটা অপেক্ষাটা নির্ভরযোগ্যতা ঠিকঠাক মতো আছে। নিশ্চয়ই এই অপেক্ষারও কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে, অথবা এইটার ভিতরে আরেকটু যদি আমরা ঢুকি, তাহলে তোমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে।
দেখো এখানে স্লাইডটার দিকে তাকালে একটু বুঝবে যে এই অভিক্ষা প্রণয়ন করার সময় অভিক্ষা প্রণয়নের তারা কি করেছেন, একাধিক ফর্ম তৈরি করেছেন, যেটা একটু আগে আমি উদাহরণে বললাম এ ফর্ম, বি ফর্ম, সি ফর্ম, ডি ফর্ম। এই ফর্ম দুটো পদগুলোর মধ্যে শব্দগত ভিন্নতা থাকলে অর্থগত কোনো ভিন্নতা নাই বা সমমানের। এরূপ দুটো অভিক্ষা একই অভিক্ষাটি দলের উপর প্রয়োগ করে কাছাকাছি ফলাফল অথবা উচ্চমানের ধনাত্মক সহসম্পর্ক থাকে, তাহলে আমরা বলবো যে সেখানে নির্ভরযোগ্যতা আছে। স্লাইডের মধ্যে লেখা আছে, তোমরা আমার কথার সঙ্গে স্লাইডগুলো দেখলে পরে মিলিয়ে নিতে পারবে। একটু দেখে নেই সুবিধাগুলো কি আছে। এই পদ্ধতিতে সময়ের ব্যবধানজনিত ভুলের পরিমাপ করা যায়। যেহেতু সময়ের ব্যবধানে করা হয় আরেকবার, তাহলে সময়ের ব্যবধানের পরিপ্রেক্ষিতে কতটুকু ভুল হলো না হলো এটা কিন্তু জানার সুযোগটা এই পদ্ধতির মধ্য দিয়ে আছে। বিষয়বস্তু বা পদের তুলনা সংক্রান্ত ভ্রান্তির পরিমাপও কিন্তু এখানে পাওয়া যায়। নাম্বার 3 বলেছি, বিকল্প রূপের অভিক্ষায় স্মৃতির প্রভাব খুব কম পড়ে। অর্থাৎ যখন বিকল্প তৈরি করা হচ্ছে, ইচ্ছে করলে পরে কিন্তু অল্প সময়ের ব্যবধানে কিন্তু আমরা আরেকটি প্রয়োগ করার সুযোগ পাচ্ছি। প্রথমে এ সেট, অল্প সময়ের ব্যবধানে কিন্তু আমরা বি সেটও আমরা প্রয়োগ করতে পারি। সেখানে স্মৃতির যে প্রভাব পড়ে সেই প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু কম থাকতে পারে। কারণটা হচ্ছে প্রশ্ন তো ভিন্ন, কারণ এ সেটে যে প্রশ্নগুলো আছে বি সেটে তো সেই হুবহু প্রশ্নগুলো নেই, কাজেই সেখানে কিন্তু স্মৃতির প্রভাবটা দ্বিতীয়বার পড়ার সম্ভাবনা থাকে। এইটা ভালো দিক। নাম্বার 4 বলেছি, স্বল্প বা দীর্ঘ সময় ব্যবধানে সফলাঙ্কের পরিবর্তনজনিত ভ্রান্তি নির্ণয় করা যায়। স্বল্প সময়ে প্রয়োগ করলে কি হবে, দীর্ঘ ব্যবধান দিয়ে প্রয়োগ করলে কি হবে, এগুলোর মধ্যে যে কতগুলো পরিবর্তনজনিত কিছু পার্থক্য বা ভ্রান্তি থাকতে পারে সেগুলো কিন্তু এই পদ্ধতির মধ্য দিয়ে জানার সুযোগটি আছে। একটু অসুবিধাও দেখে নেই, প্রত্যেকটি পদ্ধতির কিছু সুবিধা থাকলে কিছু অসুবিধাও আছে। দেখো, বিকল্প অভিক্ষা তৈরি করা ব্যয়বহুল। এই অভিক্ষার মধ্য দিয়ে একটির মতো করে আরেকটি তৈরি করা হচ্ছে, কাজে এই বিকল্প তৈরি করা কিন্তু খুব কঠিন একটি কাজ। নাম্বার 2 বলেছে, দুটি ফর্ম একই অভিক্ষার্থী দলের উপর প্রয়োগ করতে প্রচুর সময় এবং পরিশ্রমের প্রয়োজন। কারণ বুঝতে পারছো যে দুটো অভিক্ষা তৈরি করতে হচ্ছে, কাজে পরিশ্রম বেশি হবে, সময় বেশি লাগবে, খুব স্বাভাবিক। এটা একটা অসুবিধা। নাম্বার 3 বলেছে, বাহ্যিক দৃষ্টিতে পদগুলো এক ধরনের মনে হলেও সেগুলো পৃথক উপাদান বা শক্তি পরিমাপ করতে পারে। সেজন্য অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞ ব্যক্তিত্বের অভিক্ষা, বিশেষত ব্যক্তিত্বের অভিক্ষা এবং বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে বিকল্প রূপ তৈরি করা কিন্তু একটু কষ্টসাধ্য। এখানে একটু বলে রাখি যে একই রকমের প্রশ্ন তৈরি করা একটি সেট খুব কঠিন কাজ। তার আগে বলে নেই, এই যে বললাম যে 10টি বিষয় নিয়ে 100টি প্রশ্ন, সেই প্রশ্নগুলো কারা দেবে, কোথা থেকে আমরা পাবো? আমরা ভূগোলের প্রশ্ন পাওয়ার জন্য ভূগোলের বিশেষজ্ঞের কাছে যেতে পারি, গণিতের প্রশ্নের জন্য গণিতের বিশেষজ্ঞ, অর্থনৈতিক প্রশ্নের জন্য কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞের কাছে যেতে পারি। তারপর আবার আমাদের দেখতে হয় যে দুটো সেটের মধ্যে যে প্রশ্নগুলো গেল সেই প্রশ্নগুলো একেবারে কাঠিন্যতা বা সরলতা অথবা বিষয়বস্তুগত মাত্রার দিক থেকে সমান সমান আছে কিনা এটা পরিমাপ করা কিন্তু খুব কঠিন একটি কাজ। কাজেই যত সহজভাবে বলছে একটি অভিক্ষার মতো করে বিকল্প আরেকটি অভিক্ষা তৈরি করা, এটি কিন্তু খুব সহজ বিষয় না। এই কারণে এই অভিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে এটি একটু অসুবিধার জায়গা। তো মোটামুটি আমরা দুটো অভিক্ষা নিয়ে কথা বললাম। আর তৃতীয় পদ্ধতিটার মধ্যে চলে যাই। তৃতীয় পদ্ধতিটার নাম বলেছে আমরা খণ্ডিতার্থ বা সমদ্বিখণ্ড অভিক্ষর নির্ভরযোগ্যতা, স্প্লিট হাফ রিলায়েবিলিটি। স্প্লিট হাফ মানে কি? এটা পুরো জিনিসটাকে আমরা করেছি, খণ্ড করেছি, দুটো খণ্ড করা, সমদ্বিখণ্ড, সমান সমান ভাবে ভাগ করা। একটা অভিক্ষাকে সমান সমান দুভাবে ভাগ করব কিভাবে? ধরে নেই একটা অভিক্ষার প্রশ্ন সংখ্যা আছে 100টি, তাহলে দুটো ভাগ করতে গেলে নিশ্চয়ই এই অভিক্ষাটায় একটা অংশে থাকবে 50টি প্রশ্ন, আরেকটি অংশে থাকবে 50টি প্রশ্ন। তাহলে একটা অভিক্ষাকে আমরা কি করলাম? দুটো ভাগে ভাগ করলাম। একটু আগে আমরা আগের পদ্ধতির মধ্যে করেছিলাম কি 100টার মতো করে আরো 100টা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এখন যে পদ্ধতিটি আলোচনা করছি এখানে কিন্তু আমাদের 100টাই প্রশ্ন, সেই 100টা প্রশ্নকে 50টা করে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন এই ভাগটা কিভাবে করব? প্রত্যেকটা ভাগে একই ধরনের প্রশ্ন থাকতে হবে, একই প্রশ্ন না কিন্তু একই ধরনের প্রশ্ন। অর্থাৎ যদি মনে করে থাকি যে সেখানে ভূগোলের প্রশ্ন ছিল 10টি, তাহলে 5টি প্রশ্ন যাবে এ সেটে আর 5টি যাবে হচ্ছে বি সেটে। ঠিক অর্থনীতিতে যদি 10টা প্রশ্ন থেকে থাকে, 5টি যাবে এ সেটে, 5টি যাবে বি সেটে। এমনি ভাবে আমরা 50টা করে ভাগ করলাম, যেখানে বিষয়বস্তুগত দিক থেকে, সংখ্যাগত দিক থেকে, সহজ অথবা কাঠিন্যতার দিক থেকে সমান সমান ভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ দুটি অভিক্ষার মধ্যে কি আছে? সমান সংখ্যক প্রশ্ন আছে, সমান বিষয়বস্তু প্রশ্ন আছে, সরলতা কাঠিন্যতার দিক থেকে একই রকম আছে।
এবং ধরে নাও এই অভিক্ষাটা একসঙ্গে আছে 1 থেকে 100টি প্রশ্ন। আমরা 1 নম্বরে যে প্রশ্নটা রেখেছি এটি হচ্ছে এ সেটের, 3 নাম্বারটা রেখেছি এ সেটের, আবার 5 নাম্বার 1 3 5 এভাবে আমরা বেজলগুলো রেখেছি এক সেটের প্রশ্নে, আর 2 4 6 এগুলো রেখেছি হচ্ছে বি সেটের। অর্থাৎ 50টা 50টা ভাগ করেছি, জোড়গুলোকে একটা ভাগ, বেজলগুলোকে একটি ভাগ। তাহলে একটা 100টা প্রশ্নমালা নিয়ে একটি অভিক্ষা আছে, যেখানে তোমার 2 রকমের প্রশ্ন আছে, অর্থাৎ 2 সেটের সমান সমান ভাবে ভাগ করা আছে। আমরা একই সঙ্গে অভিক্ষাটা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে যখন আমরা সাফল্যাঙ্কগুলো নিয়ে বিশ্লেষণ করতে যাব, তখন 50টা সাফল্যাঙ্ককে আমরা আলাদা করব কিভাবে? ঠিক বেজলগুলোকে একসঙ্গে করে 50টা পাবো, আবার জোড়গুলোকে একসঙ্গে করে আমরা আলাদা 50টি পাবো। এই যে 50টি যে একসঙ্গে করে যে সাফল্যাঙ্কগুলো পাওয়া গেল, প্রথম 50টি এবং পরের 50টি, এই 2 সাফল্যাঙ্কের মধ্যে যদি মিল থাকে, যে উচ্চ মানের ধনাত্মক সহসম্পর্ক থাকে, অথবা আমরা ধরে নেই যে সবকিছুই অভিন্ন মাত্রায় এসছে, তাহলে আমরা বলতে পারি যে অভিক্ষা নির্ভরযোগ্যতা আছে। আমরা একটু একটা ছবির দিকে দেখো, একটু একটা স্লাইড তোমরা হয়তো তোমাদের স্ক্রিনে খুব ছোট আকারে এসছে। দেখো, এ টেস্ট ফর এ সিঙ্গেল নলেজ area is split into 2 parts and then both parts given to one group of students at the same time. আমরা একই সময়ে কি করব? দুটো অভিক্ষায় প্রয়োগ করব। দুটো অভিক্ষা কিভাবে হয়ে গেল? 50টি নিয়ে একটি অভিক্ষা হয়ে গেল, আর 50টি নিয়ে আরেকটি অভিক্ষা হয়ে গেল। দুটো অভিক্ষায় আমরা একই দলের উপরে প্রয়োগ করব। শুধুমাত্র বললাম কি, আমরা জোড়গুলোকে নিয়ে করেছিলাম একটি সেট, বেজলগুলোকে নিয়ে করেছিলাম আরেকটি সেট। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো বাম দিকে লেখা আছে মেজার, পরিমাপ। এখানে 6টি আইটেম দেওয়া আছে। আইটেম 1, আইটেম 3, আইটেম 5। 1 থেকে 5 নিয়ে দেখো একটা সেট, আর জোড়াগুলো 2 4 6 নিয়ে দেখো আরেকটি সেট। এই যে এভাবে দুটি খণ্ড করা হয়েছে, এই দুটি খণ্ড নিয়েই কিন্তু প্রশ্ন। আমরা এখানে ছবিতে 3টা করে দেখতে পাচ্ছ, আমি তোমাদের 50টা করে বলেছি। ঠিক এই 50টা প্রয়োগ করে তোমার যে স্কোর আসলো, পরবর্তীতে আরো 50টা প্রয়োগ করে যে স্কোরটি আসলো, এই 2 স্কোরের মধ্যে বা সাফল্যাঙ্কের মধ্যে যদি মিল থাকে বা যদি কাছাকাছি হয়, তাহলে আমরা ধরে নেব যে অভিক্ষাটাকে আমরা কি করেছিলাম, দুটো ভাগে ভাগ করে পূর্ণাঙ্গ অভিক্ষাটাকে আমরা নির্ভরযোগ্যতা দেখতে চেয়েছিলাম। যখন দেখলাম দুটো খণ্ডের মধ্যে দিয়ে যে ফলাফল এসছে, এই ফলাফলগুলো কাছাকাছি বা একই রকমের, তখন আমরা ধরে নিয়েছি অভিক্ষাটার নির্ভরযোগ্যতা আছে। আরেকটু যদি এই অভিক্ষার মধ্যে আমরা ঢুকি, দেখো আরেকটি ছবি একটু বড় করে দেওয়া আছে। ওই ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে, 3টা করে আলাদা আলাদা করা আছে। আরেকটু ঢুকে যাই আমরা এই পদ্ধতির মধ্যে। এই দুটি খণ্ড একই অভিক্ষাটি দলের উপরে একই সঙ্গে প্রয়োগ করা হয় এবং দুটি খণ্ডের সাফল্যাঙ্কের মধ্যে সহসম্পর্ক নির্ণয় করা হয়। যে কথাগুলো আমি বললাম সেগুলোই কিন্তু এখানে আবার লেখা আছে। সাধারণত এই পদ্ধতিতে কি করা হয়, জোড় পদগুলোকে, জোড়া পদগুলোকে একভাবে আর বিজোড়গুলোকে অন্যদিকে নিয়ে সাফল্যাঙ্ক নির্ণয় করা হয়। তবে একটু বলে রাখি, সব সময় যে আমাদেরকে জোড় বিজোড় করেই করতে হবে এমনটা না। আমার যদি সুবিধা হয়, প্রথম 10টা আমি দিতে পারি এ সেটের, পরের 10টা হতে পারে বি সেটের, এলোমেলো হতে পারে। সাধারণত আমরা চেষ্টা করে থাকি কখনো কখনো জোড় বিজোড় করতে। আর এই যে জোড় এবং বিজোড়ের যে দুই প্রস্তুতির সাফল্যাঙ্ক পাওয়া গেল, তাদের মধ্যে যদি মিল থাকে, কাছাকাছি হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এর নির্ভরযোগ্যতা আছে। এই পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা আছে, একটু দেখে নেই। এই পদ্ধতিতে নির্ভরযোগ্যতা নির্ণয় করা অপেক্ষাকৃত সহজ অন্য দুটো পদ্ধতির তুলনায়। নাম্বার 2 বলেছে কি, অনেক সময় এই অভিক্ষার বিকল্প রূপ তৈরি করা ব্যয় সাপেক্ষ। কিন্তু এই পদ্ধতিতে কি করা হয়, একটা মাত্র অভিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে, এবং কাজেই ব্যয় অনেকটা কম হয়। আগে বলেছিলাম যে দুটো অভিক্ষা তৈরি করতে গেলে দ্বিগুণ সময় লাগবে, দ্বিগুণ অর্থ খরচ হবে। কিন্তু এখানে একটা অভিক্ষাকে যেহেতু ভাঙতে হচ্ছে, খণ্ড খণ্ড করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই খরচের মাত্রাটা অন্তত বাড়বে না, অথবা আমাদের যে সময় বা পরিশ্রমের মাত্রাটাও ঠিক দুটো অভিক্ষা তৈরি করতে গেলে যতটা লাগে ততটা নাও লাগবে। নাম্বার 3 বলেছে সুবিধা, অনেক সময় একদল অভিক্ষার থেকে দ্বিতীয় পাওয়ার সম্ভাবনা থাকে, ফলে সমস্যায় পড়তে হয়। কিন্তু এই পদ্ধতিতে এই ধরনের কোনো সমস্যা করতে হয় না। কারণটা বলেছি যে কি করা হয়, অভিক্ষায় একই সঙ্গে প্রয়োগ করা হয়। সময় ব্যবধানের জন্য আমাকে কি করতে, অপেক্ষা করতে হচ্ছে না। 1 থেকে 100টা প্রশ্ন আছে, সেখানে সব প্রশ্নগুলোই আছে, এ সেটের প্রশ্ন আছে, বি সেটের প্রশ্ন আছে, একই সঙ্গে প্রয়োগ করলাম। আমি যে সময় ব্যবধানে সেই ব্যক্তিগুলোকে খুঁজে আবার প্রয়োগ করবো, যেটি অন্য পদ্ধতির মধ্যে আছে, সেটা কিন্তু এই পদ্ধতির মধ্যে নাই। সঙ্গত কারণে এখানে এই সুবিধাটা আছে, পরীক্ষণ পাত্র আবার দ্বিতীয়বার পাওয়া, খুঁজে নেওয়া, সেই সমস্যাটা কিন্তু না। এটা একটি সুবিধা। একটু অসুবিধাও দেখে নেই আমরা। এই পদ্ধতিতে অন্তঃপদীয় সংগতির মাত্রা বিচার করা হয়, কিন্তু তা বিকল্প রূপের মতো এত ভালোভাবে করা যায় না।
বিকল্প রূপ থাকলে পরে একটা বিকল্প আরেকটি প্রশ্ন যেভাবে যেভাবে ঠিক তৈরি করা হয় এর মধ্য দিয়ে পদগুলোর সঙ্গে পদগুলোর মিল আছে কিনা, সঙ্গতি আছে কিনা, এটা কিন্তু জানার সুযোগটা থাকে আমাদের সেই সাদৃশ্য অভিক্ষা। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা আমাদের নাই। নাম্বার 2 বলেছে অসুবিধা। যেহেতু অভিক্ষাটি মাত্র একবারই এবং একই সময়ে প্রয়োগ করা হয়, সেহেতু সময়ের ব্যবধানে অথবা সাফল্যাঙ্কের অস্থিতিশীলজনিত ভুলের পরিমাপ নির্ণয় করা কিন্তু চায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এইখানে তো আমরা একবারই প্রয়োগ করব, কিন্তু সময়ের ব্যবধানেও তো আমরা দেখতে পারি যে আসলে পরিবর্তন হয় কিনা। কিন্তু এইটার মধ্যে দিয়ে কিন্তু সেই সময়ের ব্যবধানে যে ন্যূনতম কিছু পরিবর্তন হয় যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে, সেটা কিন্তু এই পদ্ধতির মধ্যে দিয়ে জানার সুযোগটা থাকে। নাম্বার 3 বলেছি এই পদ্ধতিতে অভিক্ষার অর্ধাংশের নির্ভরযোগ্যতা নির্ণয় করা হয়। কিন্তু আমরা জানি পদের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে নির্ভরযোগ্যতা নিশ্চয়ই পরিবর্তন হতে পারে। এই কারণে বলেছে যে একটা পূর্ণাঙ্গ অভিক্ষা সেটার অর্ধেক নিয়ে আমরা নির্ভরযোগ্যতা পরিমাপ করছি, যেহেতু অর্ধেক অর্ধেক প্রশ্ন নিয়ে, এই কারণে সম্পূর্ণ অভিক্ষার যে নির্ভরযোগ্যতা তা কিন্তু সবটুকু প্রতিনিধিত্ব নাও করতে পারে। এই কারণে বলেছে যে অর্ধেক একটা অভিক্ষা দিয়ে আমরা নির্ভরযোগ্যতা পেতে দেখলাম এই পদ্ধতির মধ্য দিয়ে, সেটা নিশ্চয়ই পূর্ণাঙ্গ অভিক্ষার নির্ভরযোগ্যতা অথবা 100টা প্রশ্ন নিয়ে যে নির্ভরযোগ্যতা মাপতে যেমনটি হতো তার থেকে কিন্তু কম হতে পারে। এটি একটি অসুবিধা। আমরা দেখলাম তৃতীয় পদ্ধতির সুবিধা অসুবিধা। চলে যাই আমরা চতুর্থ যে পদ্ধতি আছে, একটু দেখে নাও স্ক্রিনে, একটু দেখে নাও। একটু দেখে নাও স্ক্রিনে। হ্যাঁ, একজন বিজ্ঞানী নাম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, উদার রিচার্ডসন। তিনি এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন এবং সেই পদ্ধতি তার নাম অনুসারে অনেক সময় বলা হয়ে থাকে উদার রিচার্ডসন পদ্ধতি। আমরা সেই পদ্ধতির মধ্যে কি করে থাকি, অভিক্ষার্থীর উত্তর দানের যে সঙ্গতির পরিমাপ, সেই পরিমাপটা আমরা এখান থেকে দেখতে পারি। অর্থাৎ অভিক্ষার উত্তর দানের সঙ্গতির পরিমাপের উপর ভিত্তি করে এই পদ্ধতির মৌলিক নীতিটি প্রতিষ্ঠিত। অর্থাৎ একটু দেখো নাম থেকে, অন্তঃপদীয় সঙ্গতি মূলক ইন্টার আইটেম পদ, একটা পদের সঙ্গে আরেকটি পদ, দুটো পদের মধ্যে মিল আছে কিনা, সঙ্গতি আছে কিনা, কাছাকাছি কিনা, দুটি পদই একই কথা বলছে কিনা, ঠিক এই জায়গাটা কিন্তু আমাদের দেখার সুযোগটি আছে। এই সঙ্গতির উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি অভিক্ষাটির নির্ভরযোগ্যতা আছে বা না। এই পদ্ধতিতে পাওয়া নির্ভরযোগ্যতার মানটি থেকে অভিক্ষার পদগুলোর সহধর্মিতার পরিমাপ পাওয়া যায়। এই যে বলেছি সহধর্মিতা মানে একই রকম, কাছাকাছি, একটা পদ আরেকটা পদ, মিল আছে কিনা, ইন্টার আইটেম, একটা আইটেম থেকে আরেকটা আইটেম, এবং কনসিস্টেন্সি বলতে আমরা সঙ্গতি বা সামঞ্জস্যপূর্ণ বা কাছাকাছি। এই যদি পদগুলো যদি কাছাকাছি হয় বা সঙ্গতিপূর্ণ হয় তাহলে আমরা বলবো যে অভিক্ষার নির্ভরযোগ্যতা আছে। এবং এখানে বলা হয় অভিক্ষার অন্তর্গত যে পদগুলো আছে এদের পারস্পরিক সঙ্গতির উপর ভিত্তি করেই নির্ভরযোগ্যতা পরিমাপ করা হয়ে থাকে। এখানে বলে রাখি এই বিজ্ঞানী উদার রিচার্ডসন তিনি একটা সূত্র দিয়েছেন। এই সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পারি যে পদগুলোর মধ্যে পারস্পরিক সঙ্গতি আছে কিনা অথবা একটা পদের সঙ্গে আরেকটা পদের পারস্পরিক সঙ্গতি আছে কিনা। এই জায়গা থেকে কিন্তু আমরা সেই সূত্র প্রয়োগ করে আমরা বের করতে পারি যে পদগুলোর মধ্যে সঙ্গতির উপর ভিত্তি করে অভিক্ষাটা নির্ভরযোগ্য কি নির্ভরযোগ্য নয়। এই ছিল আমাদের মোটামুটি সংক্ষেপে 4টা পদ্ধতি নিয়ে একটু কথা বলার। আমরা পরবর্তী ক্লাসে কি পড়বো সেটা নিয়ে একটু বলা আছে। নিশ্চয়ই নির্ভরযোগ্যতার পরেই যথার্থতে আরেকটি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটি পরিমাপের কতগুলো পদ্ধতি আছে সেটা নিয়ে নিশ্চয়ই পরবর্তী ক্লাসে কথা বলবো। তার আগে একটু বলে আসি আমি যে কথাটা বলেছিলাম তোমাদেরকে, একটু চলে যাই আমাদের সেই প্রথম যে স্লাইডটি ছিল আমাদের পরিমাপ পদ্ধতি, সেই পরিমাপ পদ্ধতির মধ্যে আমরা একটু চলে যাই, একটু ব্যাক হয়ে। এই যে পরিমাপের যে পদ্ধতি, অর্থাৎ এই স্লাইডের মধ্যে আমাদের 4টি পদ্ধতি কিন্তু একসঙ্গে আছে। আমরা সংক্ষেপে এখন একটু দেখে নেই এই 4টি পদ্ধতির মধ্যে কি আছে। এক নাম্বার যে পদ্ধতিটা বলেছি ইতিমধ্যে ব্যাখ্যা করে আসলাম, সেখানে বলেছি অভিক্ষণ পুনর্বীক্ষণ নির্ভরযোগ্যতা। তোমরা কি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? অনেকটা দূরে আছে স্লাইডটি। আমরা পেয়ে গেছি সেই স্লাইডটি, তোমরা দেখতে পাচ্ছ। এখন একটু সংক্ষেপে তোমরা দেখে নাও। বিশেষ করে প্রথম যে 3টা আছে 3টাকে একটু তুলনামূলকভাবে আলোচনা করি, তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার পদ্ধতি অভিক্ষণ পুনর্বীক্ষণ নির্ভরযোগ্যতা। এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা অভিক্ষা বলেছি কয়টা? একটা অভিক্ষায় সময়ের ব্যবধানে বারবার প্রয়োগ করা, এবং বারবার যদি প্রয়োগ করে ফলাফল একই আসে, কাছাকাছি আসে, তাহলে তাকে বলবো আমরা নির্ভরযোগ্য অভিক্ষা।
2 নম্বর যে পদ্ধতি, সেই পদ্ধতি সাদৃশ্য বা সমান্তরাল অভিক্ষণ নির্ভরযোগ্যতা। এখানে একটা অভিক্ষা ঠিক সেটার মতো করে সাদৃশ্যমূলক ভাবে বা সমান্তরাল ভাবে আরেকটি অভিক্ষা তৈরি করে নিতে হবে। উদাহরণ হিসেবে বলেছিলাম একটা অভিক্ষার প্রশ্ন আছে 100টি, এই 100টি প্রশ্ন নিয়ে যে অভিক্ষাটা তৈরি করতে যাচ্ছি এটারই নির্ভরযোগ্যতা আছে কিনা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ঠিক এই 100টার মতো করেই আরো 100টা প্রশ্ন নিয়ে আরেকটি অভিক্ষা তৈরি করে নিতে হবে। এবং এই তৈরি করার কাজটি নিশ্চয়ই সহজসাধ্য বিষয় না, খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটি করেই আমাকে এই পদ্ধতির মধ্য দিয়ে নির্ভরযোগ্যতা ভেবে দেখতে হবে। প্রশ্নের সংখ্যা শুধুমাত্র একই থাকবে এমনটি না, দুটি সেটের মধ্যে বিষয়বস্তুগত দিক থেকে একই রকম থাকবে, সহজ কাঠিন্যতার দিক থেকে একই রকম থাকবে। এভাবে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে কি করতে হবে, সাদৃশ্য বা সমান্তরাল অভিক্ষা তৈরি করতে হবে। এখানে আরো বলে রাখা দরকার, এই প্রশ্নগুলোর জন্য আমাদেরকে কি করতে হয়, অনেক সময় আমাদেরকে বিশেষজ্ঞর কাছে যেতে হয়। কারণ একজন অভিক্ষক যিনি অভিক্ষাটি তৈরি করছেন তার সব বিষয়ে জ্ঞান নাও থাকতে পারে। কাজেই যদি হয়ে থাকে ভূগোলের প্রশ্ন, ভূগোলের বিশেষজ্ঞের কাছ থেকে নেওয়া লাগতে পারে। যদি হয়ে থাকে সেটি রসায়ন বিদ্যার কোনো প্রশ্ন, তাহলে রসায়নের কোনো বিশেষজ্ঞের কাছ থেকে আমরা সেই প্রশ্নগুলো পেতে পারি। যদি হয়ে থাকে অর্থনীতির কোনো প্রশ্ন, তাহলে অর্থনীতির বিশেষজ্ঞের কাছ থেকে আমরা সেই প্রশ্নগুলো পেতে পারি। তারপরে আবার আমাদেরকে দেখতে হয় যে দুই ভাগে যখন আমরা ভাগ করলাম অথবা দুটো সেটের মধ্যে যখন প্রশ্নগুলো রাখলাম বিভিন্ন বিষয়ে, সেখানে আবার একই মানের অথবা একই মাত্রার অথবা সহজ বা কাঠিন্যতার দিক থেকে একই রকম আছে কিনা এটাও কিন্তু দেখাটা খুব কঠিন একটি কাজ। সেই কঠিন কাজটি করেই কিন্তু আমাদেরকে সাদৃশ্য বা সমান্তরাল একটি নির্ভরযোগ্যতার অভিক্ষা আমাদেরকে তৈরি করতে হয়, এবং তৈরি করে নিয়ে আমাদেরকে সেই নির্ভরযোগ্যতা পরিমাপ করে দেখতে হয়। নাম্বার 3 বলেছি এখানে খণ্ডিতার্থ বা সমদ্বিখণ্ড। তাহলে 1 নাম্বারটায় বললাম আমরা হচ্ছে কি যে একটাই অভিক্ষা সময় ব্যবধানে বারবার। 2 নম্বরে এসে বললাম সাদৃশ্য সমান্তরালের ক্ষেত্রে একটার মতো করে আরেকটি অভিক্ষা তৈরি করে নেওয়া হলো। আর নাম্বার 3 এসে বলছে খণ্ডিতার্থ বা সমদ্বিখণ্ড, অর্থাৎ এখানে অভিক্ষা 100টা প্রশ্ন নিয়ে একটা অভিক্ষা, কিন্তু এটাকে আমরা কি করলাম, দুটো ভাগে ভাগ করলাম, 50টা প্রশ্ন নিয়ে দুটো ভাগ করলাম। এবং এই দুটি ভাগেই আমরা কি করব, একই সঙ্গে একই দলের উপরে অথবা একজন ব্যক্তির উপরে আমরা প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে কি হলো, দুই প্রশ্ন ফলাফলের মধ্যে সাদৃশ্যতা আছে কিনা এটা আমরা দেখতে পেলাম। সাদৃশ্যতা কিভাবে দেখবো, কারণ হচ্ছে কি, ধরে নাও যে একবার ফলাফল সে পেয়েছে 80, আরেকবার যখন প্রয়োগ করলাম তখন পেয়েছে হচ্ছে 79, আরেকবার যখন প্রয়োগ করলাম তখন পেয়েছে 75। এখন আমি বলেছি যে কাছাকাছি 80, 79, 75 কাছাকাছি, সবগুলো কি কাছাকাছি না একটা কাছাকাছি, এটা নিশ্চয়ই আমরা খালি চোখে বলতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখতে হয়, কোরিলেশন বা সহসম্পর্ক নির্ণয় করতে হবে। এই সহসম্পর্ক নির্ণয় করার মধ্য দিয়ে আমরা কাছাকাছি কিনা সেই উত্তরটা আমরা পেতে পারি। যে কথাটি বলছিলাম, খণ্ডিতার্থ বা সমদ্বিখণ্ড দুটি ভাগেই একই ব্যক্তির উপরে বা একদল ব্যক্তির উপরে প্রয়োগ করে আমরা যে বস্তু ফলাফল পেলাম তার মধ্যে আমরা সহসম্পর্ক। আর লাস্ট ওয়ান বলেছি অন্তঃপদীয় সংগতিমূলক নির্ভরযোগ্যতা, অর্থাৎ ইন্টার আইটেম কনসিস্টেন্সি। যে পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে নিশ্চয়ই পারস্পরিক সংগতি আছে, মিল আছে। এটাও কিন্তু খুব পরিসংখ্যানিক ভাবে বিশ্লেষণ করে দেখতে হয় যে একটা পদ আরেকটা পদ সত্যি দুটো পদের একই রকম কিনা, মাত্রাগত দিক থেকে, ওজনগত দিক থেকে, বিষয়বস্তুগত দিক থেকে এই সংগতি যদি থাকে তাহলে আমরা বলতে পারি সেটা নির্ভরযোগ্যতা আছে। এবং যে রিসার্চ যে সূত্রটি প্রয়োগ করেছেন সেই সূত্রের মধ্য দিয়ে আমরা পরিমাপ করে দেখতে পারি অভিক্ষাটির নির্ভরযোগ্যতা আছে বা না। এই ছিল মোটামুটি আমাদের আজকের যে আমাদের শিখন ফলগুলো আছে, এই শিখন ফলের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে আলোচনার জায়গা যে আমরা যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং প্রায় পরীক্ষায় এসে থাকে। আর একটু বলে রাখি এখানে, এই পদ্ধতিগুলো কখনো কখনো পরীক্ষায় যদি আসে যে পদ্ধতিগুলো আলোচনা করো, সেক্ষেত্রে 4টি পদ্ধতি তোমাকে সংক্ষেপে আলোচনা করতে হবে। তবে এটাও বলে রাখি, মাঝে মাঝে এভাবে পরীক্ষায় আসে যে কোনো একটি পদ্ধতির নাম উল্লেখ করে এই পদ্ধতি বিস্তারিত আলোচনা করো, তখন কিন্তু আমাকে একটি পদ্ধতি বিস্তারিত আলোচনা করতে হবে। তো আজকের ক্লাসে আমি সবগুলোই আলোচনা করে নিয়ে আসলাম। তো নিশ্চয়ই যেভাবেই পরীক্ষায় আসুক না কেন আমরা উত্তর দিতে পারবো। আবারও বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রায়ই পরীক্ষায় আসে এবং আমার বিশ্বাস যে দ্বিতীয়বার যদি আরেকবার শোনার সুযোগ পেলে তোমরা বাড়িতে থেকে সেগুলোকে যদি আরেকবার তুমি তোমার পুরাতন স্মৃতির সঙ্গে আজকের এই ক্লাসটাকে যুক্ত করো, আমার বিশ্বাস তুমি অনেকাংশেই বুঝতে পারবে। তা তোমরা প্রস্তুত থাকবে। আমরা নিশ্চয়ই রুটিন অনুযায়ী পরবর্তী দিন আবার আলোচনায় চলে আসবো আরেকটি বৈশিষ্ট্য নিয়ে, পরীক্ষার যথাযথতা পরিমাপ পদ্ধতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয়ই ঠিক এভাবেই আমরা মুক্তভাবে
সবাই সবার কাছে আসতে চাই এবং সেটি খুব অল্প সময়ের ব্যবধানে আসুক, এটাই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। প্রায় 41 মিনিট কথা হয়েছে। 55 মিনিট। এই জন্য তখন জিজ্ঞেস করছিলাম কয় মিনিট।